শীতের কুয়াশায় ঢাকা একটি ছোট্ট শহর। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই সেই নীরবতা ভেঙে দেয় একটি খুনের খবর। নিজের বাড়ির গোয়ালঘরের মধ্যে একটি মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে মনে হচ্ছিল এটা হয়তো একটা সাধারণ মার্ডার কেস, কিন্তু তদন্ত যত গভীরে যেতে শুরু করে ততই সামনে আসে একের পর এক নতুন রহস্য। যাকে নির্দোষ বলে মনে হয় তার পেছনে লুকিয়ে আছে অদ্ভুত উদ্দেশ্য। প্রত্যেক মানুষেরই আছে আলাদা মোটিভ, প্রত্যেক সম্পর্কের ভেতরেই লুকানো সত্য। আর পুরো ঘটনা যেন একটি জটিল মারপ্যাচ, যেখানে কেউই পুরোপুরি নির্দোষ না, আবার কেউ সরাসরি অপরাধীও না। তদন্ত যতই এগোয়, খুনের গল্পটা আর শুধু খুনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা হয়ে ওঠে বিশ্বাসঘাতকতা, গোপন সত্য আর মানুষের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারের এক গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি সদ্য মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ কোরা সিজন 2 এর কথা। সিজন 1 অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করা আছে, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তবে সিজন 1-এর সাথে সিজন 2-তে সামান্য কিছু লিঙ্ক আছে, যেগুলো আমি গল্পের মধ্যে এক্সপ্লেন করে দেব। সেক্ষেত্রে সিজন 1 না দেখলেই চলবে। তো আর কথা না বাড়িয়ে সিজন 2 এর গল্পে চলে যাচ্ছি। পাঞ্জাব, সময়টা শীতকাল। সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির বয়স্ক মহিলাটি বাড়ির পিছে তাদের গরুর ঘরের কাছে গিয়ে দেখে গরুর ঘরের দরজা খোলা। ভিতর থেকে গরুগুলো কেমন যেন শব্দ করছিল। এই জন্য সে কাছে গিয়ে দেখতে পায় তার একমাত্র মেয়েটি সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। অন্যদিকে একই সময়ে দালেরপাড়া পুলিশ স্টেশনের এসআই ধনোয়ান্ত একটি মোড়ের মধ্যে জিপে বসেছিল। খুনের খবরটি পাওয়া মাত্রই সে সেখান থেকে রওনা হয়ে যায়। তবে এর মধ্যে এসআই অমরপাল গারন্তি কনস্টেবল আউজলাকে নিয়ে সেখানে পৌঁছে গেছে। যে মেয়েটি মারা গেছে তার নাম প্রীত, স্বামী সন্তান সহ আমেরিকাতে থাকত। কিছুদিন আগে বাবার বাড়িতে এসেছে। মেয়েটিকে দেখে আউজলা বলছিল, এই মেয়েটিকে আমার চেনা চেনা লাগছে, যদিও কোথায় দেখেছে স্পষ্ট মনে করতে পারছে না। এর মধ্যে ধানোয়াত পৌঁছে যায়। ধানোয়াত মেয়েটির গলার দাগ দেখে বুঝতে পারে তাকে শ্বাসরোধ করা হয়েছে। আবার পেটের মধ্যে তখনও ধারালো কিছু একটা ঢুকে আছে। তবে এক্স্যাক্টলি কী কারণে মারা গেছে এটা শুধুমাত্র পোস্টমর্টম বা ফরেন্সিক টেস্টের পরই জানা যাবে। কিন্তু খুনটি হয়েছে ঠিক গোয়ালঘরের মধ্যে। আবার গারন্তিরা মার্ডার স্পট সেভাবে সিকিউরও করতে পারেনি, তাই অনেক এভিডেন্সই তাদের থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রীতের বড় ভাই বালজিন্দার এসে পড়ে। বালজিন্দার জানায় সে স্ত্রীর সন্তান সহ গতরাতে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল। খবর পেয়ে সকাল ছুটে এসেছে। ধানওয়ান বাড়ির বিষয়ে জানতে চাইলে বালজিন্দার কান্নির নামে এক কাজের লোকের কথা বলে, যে 7-8 বছর যাবৎ আমাদের বাড়িতে কাজ করত। ভাতিজির বিয়ের জন্য ছুটি নিয়ে গতকাল রাতে গ্রামের বাড়িতে গিয়েছে। তবে ধানওয়ান তাকে কল করে দ্রুত এখানে ডাকতে বলে। আবার অন্যদিকে প্রীত যে ঘরে থাকত সেই ঘরের সিঁড়ি এবং প্রীতের রুমের ফ্লোরের মধ্যে রক্তের দাগ পাওয়া যায়। দেখেই বোঝা যাচ্ছে কেউ রক্তমাখা জুতা পায়ে এখান দিয়ে হেঁটে গিয়েছে। তবে রক্তের দাগ দেখে বোঝা যাচ্ছে কেউ ভিতরে প্রবেশ করেছিল, বের হওয়ার কোনো দাগ নেই। ধানোয়াত গারন্দিকে নিয়ে প্রীতের রুমটি তল্লাশি করে। আর এরপর প্রীতের ভাবি মানে বালজিন্দারের স্ত্রী টুইঙ্কেলের সাথে কথা বলে জানতে পারে প্রীতের স্বামীর নাম স্যাম, তাদের একটি ছেলে এবং একটি মেয়ে বাচ্চাও আছে। সবাই আমেরিকাতে সেটেল ছিল, কিন্তু কোনো একটি কারণে স্যামের সাথে ঝামেলা হয়। প্রীত কয়েক মাস আগে এখানে চলে এসেছিল। এদিকে ধানোয়ানটা যখন টুইঙ্কেলের সাথে কথা বলছে, অন্যদিকে এক ব্যক্তিকে দেখা যায় বালজিন্দারের কাছে টাকা চাইতে এসেছে। অবশ্য বালজিন্দা তাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য একদিন আসতে বলে পাঠিয়ে দেয়। আবার এদিকে সিঁড়ির ঠিক নিচে বাউন্ডারির উপরে কাচের মধ্যে রক্তের দাগ দেখে ধানোয়ানটা সন্দেহ করে খুনি হয়তোবা এই দিক দিয়ে প্রবেশ করার সময় তার পা কেটে গিয়েছিল। আর এরপর যখন উপরের রুমে যাচ্ছিল তখন হয়তোবা ফ্লোরে তার রক্তের দাগ লেগেছে। তবে এটাই স্পষ্ট যে প্রীতকে তার রুমের মধ্যে খুন করা হয়নি, ওই গরুর গোয়ালের মধ্যে খুন করা হয়েছে। আর গলায় যেহেতু মার্ক রয়েছে, তার মানে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এর মধ্যে কনস্টেবল আউজলা একটি রিল দেখায় যেখানে প্রীতকে জনি নামে এক ব্যক্তির সাথে ডান্স করতে দেখা যাচ্ছে। এরপর ধানোয়াত থানায় ফিরে ইন্সপেক্টরকে পুরো বিষয়টি জানায় যে মৃত্যুর কারণটা এখনও পর্যন্ত জানা যায়নি। পোস্টমর্টম রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্টের উপর ভিত্তি করে জানা যাবে। সবকিছু শোনার পর ইন্সপেক্টর ধানোয়াতকে বলে যে কেসটি আপনি লিড করছেন। তবে এখানে আমরা ইন্সপেক্টরের কথা আরও একটি বিষয় জানতে পারি যে ধানোয়াত এর আগে একটি কেসের ইনভেস্টিগেশন করার সময় কোনো একটি ভুলের জন্য সাসপেন্ড হয়েছিল। এরপর থেকে তাকে আর কোনো কেসের ইনভেস্টিগেশন অফিসার বানানো হয়নি। তবে ইন্সপেক্টর তাকে বোঝায় যে ডিপার্টমেন্ট সে কথা ভুলে গেছে, আপনি নতুন করে নিজেকে আবার প্রমাণ করুন। এই জন্যই সে ধানোয়ানকে বিশ্বাস করে এই কেসটি তদন্ত করতে দেয়। আর সার্বক্ষণিক হেল্প করার জন্য গারন্দিকে সাথে নিতে বলে, কারণ গারন্দি মার্ডার কেসের তদন্ত আগেও করেছে। এই বিষয়ে সে অনেকটা এক্সপার্ট। তো কেসের দায়িত্বভার বুঝে নেওয়া মাত্রই গারন্দি জার্জি নামে একটি ছেলের সাথে দেখা করতে চায়।
মূলত প্রীতের সাথে যে জনি ডান্স করছিল সেই জনি ছিল একজন ডান্স টিচার, আর এই জাজি ওই জনির স্টুডেন্ট। জনিকে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই কারণদি জাজির কাছে জনির খবর নিতে এসেছে। কারণ জনির ফোন বন্ধ, জনির স্টুডিও বা তার বাড়ি কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু জাজিও জানায় যে আমার অনেক ইচ্ছা ছিল তার থেকে ডান্স শেখার, কিন্তু আমি তার কাছে কোনো অ্যাডমিশনই নিতে পারিনি। এই জন্য জনির কোনো তথ্য সে দিতে পারছে না। এদিকে ধানওয়ানকে দেখা যায় প্রীতের বান্ধবী চারুর সাথে দেখা করতে এসেছে। কারণ প্রীত আর চারু ছোট থেকে একসাথে পড়াশোনা করেছিল। ধানওয়ান্তের ধারণা চারু হয়তোবা প্রীতের সম্পর্কে কিছু জানতে পারে, কিন্তু চারুর হাজব্যান্ড এই বিষয়টিকে এড়ানোর চেষ্টা করছিল। সে চারুকে প্রীতের বিষয়ে কোনো কথা বলতেই দিতে চাচ্ছিল না। এমনকি সে এটাও জানায় প্রীতের একের অধিক ছেলের সাথে অবৈধ মেলামেশা ছিল, তাই এই বিষয়ে তারা কোনো রকম সাহায্য করতে চাচ্ছে না। যদিও চারু কথা বলতে পারছিল না, তারপরও ধানওয়ান চারুর ইশারায় বুঝতে পারে চারু হয়তোবা কিছু বলতে চাইছে, কিন্তু তার স্বামীর ভয়ে বলতে পারছে না। তো সারাদিনের ডিউটি শেষ করে গারুন্দি বাড়িতে ফিরে যায়। আর এখানে আমরা গারুন্দির স্ত্রী সিল্কিকে দেখতে পাই। অন্যদিকে ধানওয়ান্ত বাড়িতে ফিরেছে, তবে ধানওয়ান্তের স্বামী জগদীশ এখনও পর্যন্ত বাড়ি ফিরেনি, এমনকি তার ফোনটা পর্যন্ত বন্ধ। ধানওয়ান্ত ভালো করেই জানে যে জগদীশকে কোথায় পাওয়া যাবে, তাই ধানওয়ান্ত লোকাল বাড়ি গিয়ে মাতাল অবস্থায় জগদীশকে বাড়িতে নিয়ে আসে। এটা জগদীশের প্রতিদিনের কাণ্ড, তবে এর পিছে বড় একটি কারণ আছে, তা আমি ধীরে ধীরে বলবো। সিন চলে যায় পরবর্তী দিন। ধানওয়ান্ত চারুর ছেলের স্কুলে গিয়ে চারুর সাথে কথা বলে। আর এখানেই চারু জানায় প্রীত অনেক জেদি মেয়ে ছিল, একবার যেটা বলতো সেটা করেই ছাড়ত। স্যামের সাথে ঝামেলার পর স্যামের সাথে ডিভোর্সও ফাইল করেছিল, আর বাচ্চাদের কাস্টডি নেওয়ার জন্য ফাইটও করছিল। এমনকি বাচ্চাদের ফেলে আসলেও বাচ্চাদের থেকে এত দূরে থেকে ও অনেক কষ্টের মধ্যে দিন পার করছিল। বিয়ের আগে প্রীত অনেক ভালো ডান্স করত, তাই প্রীতের এমন অবস্থা দেখে চারুই প্রীতকে বলেছিল নতুন করে আবার ডান্স শুরু করতে। আর জনির বিষয়ে বলে যে জনির সাথে শুধুমাত্র ডান্সই করতো না, ও জনিকে অনেক বেশি ভালোবাসত। যদিও চারু অনেকবার প্রীতকে সাবধান করেছিল যে জনির সাথে যেন এই ঝামেলায় না পড়ে, তারপর প্রীত কোনো কথা শুনেনি। আর পরবর্তীতে প্রীত এটাও জানতে পেরেছিল বানি গুলাটি নামে জনির একটি গার্লফ্রেন্ডও ছিল, যে একসময় জনির সাথে ডান্স করত, কিন্তু বর্তমানে মিউজিক ভিডিও তৈরি করে, ছোটখাটো একটা মডেল আর কি। ধানওয়ান্ত প্রীতের হাজব্যান্ড স্যামের বিষয়ে জানতে চায় যে সে কেমন লোক ছিল। চারু বলে ডিভোর্স এবং বাচ্চাদের কাস্টডি নিয়ে মাঝে মধ্যে প্রীতকে কল করে থ্রেট দিত। চারুর সাথে এটাও বলে গত কয়েক মাস যাবৎ আমি ওর টাচে ছিলাম না, এজন্য ওর বিষয়ে অনেক কিছু আমি জানতাম না। তো চারু থেকে এই সব কিছু জানার পর ধানওয়ান্ত চারুকে তার ফোন নম্বরও দিয়ে দেয় যে আর কোনো কিছু মনে পড়লে আমাকে কল করে জানাবে। এদিকে জনিকে খুঁজতে খুঁজতে গারুন্দি আউজলেকে নিয়ে জনিদের বাড়িতে গিয়ে জনির বাবার সাথেও কথা বলে। সেও জানে জনি ৩-৪ দিন আগে বাড়ি থেকে চলে গিয়েছিল, এরপর আর কোনো যোগাযোগ হয়নি। জনির ঘরের মধ্যে তল্লাশি করে বেডের নিচে একটি কর্দমাক্ত এবং দুর্গন্ধযুক্ত একটি বুট পাওয়া যায়। আবার যদিও জনির বাবা বলছে যে জনির সাথে তার 4 দিনের মধ্যে কোনো যোগাযোগ হয়নি, অথচ ঘরের মধ্যে একটি এটিএমের স্লিপ পাওয়া যায়, যেখানে দেখা যাচ্ছে আজ ভোরবেলায় 30,000 টাকা উইথড্র করা হয়েছে। এই জন্য গারুন্দি সত্যটা জানতে চাইলে জনির বাবা জানায় যে ভোর 4টার সময় ও এসে বলেছিল আর্জেন্ট টাকা লাগবে, তাই সে 30,000 টাকা উইথড্র করে দিয়েছিল, কিন্তু এরপর কোথায় গিয়েছে সে জানে না। সাথে সে এটাও বলে জনি অন্যদের মতো নেশাগ্রস্ত না, ও অনেক ভালো ছেলে। তো পরবর্তী সকাল হতে কান্নি ফিরে আসে। ধানওয়ান্ত কান্নিকে জিজ্ঞাসাবাদ করলে কান্নি জানায় তার ভাতিজির বিয়ে উপলক্ষে আগে থেকে সে টুইঙ্কেলের থেকে ছুটি নিয়েছিল। রাত 11:30টার সময় তার ট্রেন ছিল, কিন্তু রাত 10:30 থেকে 11টার মধ্যে কান্নি প্রীতকে বাইরে একটি ছেলের সাথে দেখা করতে দেখেছিল। ধানওয়ান্ত তখন জনির ছবি দেখালে কান্নি বলে এই ছেলেটি সেখানে ছিল। কান্নির ভাষ্যমতে কান্নি গতকাল যখন রেডি হয়ে বের হতে যাবে ঠিক তখনই সে দেখেছিল যে প্রীত বাইরে গিয়ে কারোর সাথে কথা বলছে। প্রীত জনির সাথে কোনো একটি বিষয় নিয়ে খুব উত্তেজিত ভাষায় কথা বলছিল, এমনকি একসময় জনিকে থাপ্পড় দিয়ে বসে। প্রীত বলছিল আমি তোকে দেখে নিব, তবে তখনই কান্নি এসে পড়ায়। জনি তড়িঘড়ি করে তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর প্রীত কান্নিকে বলেছিল এই বিষয়টি কাউকে যেন কিছু না বলে। তাই কান্নির ধারণা ওই ঘটনার সময় জনি চলে গেলেও পরবর্তীতে হয়তোবা এসে প্রীতকে খুন করতে পারে। এর মধ্যে গারুন্দি এসেও ধানওয়ান্তকে জানায় যে জনির বাড়ি থেকে তারা জনির ব্যবহৃত ওই জুতোটি উদ্ধার করেছে। ভোর 4:30টায় বাড়ি থেকে বের হয়েছে, এরপর কোথায় গিয়েছে কেউই বলতে পারে না। ধানওয়ান্ত গারুন্দিকে বলে যে আমি সাইবার সেলে প্রীতের ফোন কল রেকর্ড চেয়েছি, কাল সকালের মধ্যে এসে পড়বে। তুমি সেগুলো স্টাডি করে সেখানে কোনো লিড পাও কিনা দেখে আমাকে জানাবে। সিন চলে যায় পরবর্তী দিন গারুন্দিদের বাড়িতে, মানে গারুন্দির বড় ভাই জাংয়ের বাড়িতে। আজ গারুন্দির ভাবি রাজ্যে বেবি শাওয়ার, সেজন্য মূলত প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আর পুরো প্রোগ্রামের আয়োজনটা গারুন্দির স্ত্রী সিল্কি করেছে।
তবে গারন্তীর বড় ভাই বেশ আপসেট। মনে হচ্ছিল এই সব কিছুতে সে একদমই খুশি হতে পারছে না। আবার সে গারন্তীকে জানায় আজ রাতেই সে কোনো একটি ধর্মশালা যাবে। কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। যদিও গারন্তী তাকে বোঝানোর চেষ্টা করে যে ভাবিকে এই মুহূর্তে এমন অবস্থায় রেখে তুমি কিভাবে যাবে। তারপর জাঙ্গের কথা তার যেতেই হবে। তবে এর পিছে বেশ কিছু কারণও রয়েছে, যেটা আপনারা প্রথম পার্ট দেখলে বুঝতে পারবেন। আর একটু অপেক্ষা করলে আমি সামনে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো। ধানওয়ানকেও দেখা যায় একটি ক্লিনিকে এসেছে। মূলত তারা আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেওয়ার প্ল্যান করেছে। তখনই থানা থেকে কল করে আওজা জানায় তাদের এক ইনফর্মার জানিয়েছে যে খুনের রাতে জনিকে তারা বাস স্ট্যান্ডে দেখেছিল। এমনকি প্রীতের ফোন কল রেকর্ডও চলে এসেছে। অন্যদিকে প্রীতের সৎকার করা হচ্ছে। সেখানে প্রীতের আত্মীয় স্বজন সবাই এসেছে। এর মধ্যে আমরা মাহি বর্মা নামে একটি মেয়েকে দেখতে পাই, যে দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। মূলত প্রীতের বড় ভাই বালজিন্দারের সাথে মাহি বর্মার অবৈধ সম্পর্ক রয়েছে, আর এই বিষয়টা সবাই জানে। তাই মাহির এখানে আসাটা টুইঙ্কেল একদমই পছন্দ করছিল না। এমনকি টুইঙ্কেলের ছোট ভাই কারামজোতও এটা দেখা মাত্রই মাহিকে সেখান থেকে তাড়াতে যাচ্ছিল, কিন্তু কারামজোতের সহযোগী পাম্মে তাকে বাধা দেয়। বালজিন্দরও সিচুয়েশনটা বুঝতে পেরে মাহিকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। স্যামকেও দেখা যায় তার বাবাকে নিয়ে এখানে এসেছে। তবে বালজিন্দার স্যামকে বলছিল যে তুমি এখন কেন এসেছ? এত মাস যখন আমার বোন এখানে পড়েছিল তখন তো তুমি খোঁজ নাওনি। যদিও বালজিন্দার স্যামের আশাটা পছন্দ করছিল না, তারপরও বালজিন্দারের মায়ের কথা, স্যাম এখনও প্রীতের স্বামী, তাই ওর সৎকার করার দায়িত্ব ওর। এই জন্য স্যাম নিজে দাঁড়িয়ে থেকে প্রীতের সৎকার করে। আবার অন্যদিকে রাজ্যের আজ এত বড় একটা অনুষ্ঠান, কিন্তু রাজ্যের ভাই বা রাজ্যের বাবার বাড়ি থেকে কেউই আসেনি, কারণ তারা অনেক আগেই তার থেকে সম্পর্ক ছিন্ন করেছে। ধানন্তরও ক্লিনিকে চিকিৎসা চলছিল। যদিও ধানন্তের স্বামীর অনেক আগেই ক্লিনিকে এসে তার স্পাম স্যাম্পল দেওয়ার কথা ছিল, কিন্তু সে আজ আসে কাল আসে বলে এখনও পর্যন্ত স্যাম্পল দেয়নি। তবে সন্ধ্যা নাগাদ দুজনই বাসস্ট্যান্ডে গিয়ে সেখানে একজন দোকানদারের সাথে কথা বলে জানতে পারে জনি ভোররাতে এখানে এসে তার দোকানে চা খেয়েছিল আর এক প্যাকেট সিগারেট নিয়ে কোনো একটি বাসে হয়তোবা চলে গিয়েছে, কিন্তু কোন বাসে গিয়েছে তা তারা বলতে পারছে না। সাথে একটি অল্প বয়সী ছেলেকেও দেখা যায়, যে তার বাবা মায়ের ফটো দেখিয়ে লোকজনের কাছে জানতে চাইছে যে কেউ তাদের চিনে কিনা। এদিকে ধানওয়ান গারন্তীকে নিয়ে এখানে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে। তাদের কাছে প্রীতের বেশ কিছু কল রেকর্ড এসেছে, যেখানে প্রীত জনিকে বলছিল তুই ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়েছিস। আমি তোকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, আর তুই ভেবেছিস তুই আমাকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে যাবি। তোর কথা মতো আমি সব কিছু করেছি, কিন্তু আর না, কালই আমি পুলিশের কাছে গিয়ে তোর বিরুদ্ধে কমপ্লেন করব। এটাই ছিল প্রীত এবং জনির মধ্যে লাস্ট কনভারসেশন। আবার সিসিটিভি ফুটেজেও জনির সেই মোটরসাইকেলটি দেখা যায়, যেখানে কোনো একটি ছেলে জনিকে রাতের বেলা এখানে ড্রপ করে দিয়েছিল। ফুটেজটি জুম করতে গারন্তী লক্ষ্য করে এই ছেলেটি অন্য কেউ নয়, জাজ্জি নামে সেই ছেলেটি যার সাথে গতকাল সকালে সে কথা বলে এসেছে। তার মানে জাজ্জি তাকে মিথ্যা বলেছিল। তাই গারন্তীরা দ্রুত জাজ্জিকে ট্র্যাক করে তাকে ধরে ফেলে। আবার অন্যদিকে প্রীতের বান্ধবী চারু ধানন্দকে কল করে জানায় যে প্রীতের সাথে স্যামের যে কথাবার্তা হতো তার ভিতর থেকে কিছু বিষয় চারুর সাথে শেয়ার করেছিল। চারু সেই ভয়েস নোটগুলো ফরওয়ার্ড করে। ধানন্দ প্লে করতেই দেখে একটি ভয়েস নোটের মধ্যে স্যাম প্রীতকে বলছিল, তুই ওই ডান্সারের সাথে কি করছিস তোর কি মনে হয় আমি কিছুই জানি না? যে কোনো মূল্যে আমার টাকা ফেরত চাই, নয়তো আমি তোর কি করব তুই চিন্তাও করতে পারবি না। এর দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে স্যামের সাথে প্রীতের টাকা পয়সা নিয়ে কোনো একটি ঝামেলা হয়েছিল। তার মানে স্যামও এখন সন্দেহভাজনদের একজন। কারণ দিয়ে ওই যাত্রী থেকে কথা বের করে জানতে পারে জনি সেদিন রাতের বেলা হিমাচল প্রদেশে একটি বাস ধরেছিল। তার মানে জনি হিমাচলে লুকিয়ে আছে। এরপর আমাদের প্রীতের পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে আমাদের জানানো হয় যে আসলে কিভাবে প্রীত আর স্যামের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল। একটাতে স্যাম একটি মেয়ের সাথে চ্যাট করছিল, আর এটা নিয়ে প্রীত স্যামকে সন্দেহ করে স্যামের ফোন চেক করতে গিয়ে দেখে স্যাম তার পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলেছে। প্রীত স্পষ্টই ধারণা করে স্যাম হয়তোবা বিবাহ বহির্ভূত কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে, না হলে তো তার থেকে গোপন করার কথা নয়। আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক পেতে গেলে স্যাম একসময় প্রীতকে থামাতে রাগ করে তাকে চর মেরে বসে। প্রীত একদম রকচড়া স্বভাবের মেয়ে ছিল, তাই প্রীত এই অপমান সহ্য করতে না পেরে নিজের দুই সন্তানকে স্যামের কাছে ফেলেই বাবার বাড়িতে চলে গিয়েছিল। সিন চলে আসে প্রেজেন্টে। সকাল সকাল তদন্তে বের হয়েই ধানওয়ান প্রথমেই কারণদিকে নিয়ে তার স্বামী জগদীশের টেইলরে যায় এবং গিয়ে দেখে জগদীশ মদ খেয়ে বসে আছে। মূলত জগদীশের আজ স্যাম্পল দেওয়ার কথা ছিল, গত কয়েকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েও ক্যান্সেল করেছে। ধানওয়ান তো বুঝতে পারছে জগদীশ তার কথা শুনছে না। এরপর তারা থানায় চলে যাচ্ছিল। একদিকে প্রীত জনিকে থ্রেট দিচ্ছিল, আবার অন্যদিকে স্যাম প্রীতকে। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ তো থাকবেই। তাই এর কারণ খুঁজতে ধানওয়ান গারন্দিকে নিয়ে
প্রীতের হাজব্যান্ড স্যামের সাথে দেখা করতে যায়। প্রথমে স্যাম তাদেরকে জানায় যে প্রীত চলে যাওয়ার পর থেকেই লাভলির নামে এই মেয়েটি এখন তার 2 সন্তানের দেখাশোনা করছে। মূলত প্রীত থাকা অবস্থায়ও লাভলিন আমেরিকাতে থেকেই নানির কাজ করত, এখনও তাই করছে। আর তাদের দুজনের মধ্যে ঝামেলার বিষয় জানতে চাইলে স্যাম ওই রাতের ঘটনার কথা বলে যে আমি এক রাতে শুধুমাত্র একটি মেয়ের সাথে চ্যাটিং করছিলাম। এই বিষয় নিয়ে ও আমার সাথে ঝামেলা বাঁধায়। আমি অবশ্য ওকে সরিও বলেছিলাম এবং ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। ও রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে। আর প্রীতকে ফোনে থ্রেট দেওয়ার বিষয় জানতে চাইলে স্যাম বলে আমি তো এখানে ছিলামই না। আপনার ওর বড় ভাই বালজিন্দার সিংকে চেক করে দেখুন না কেন, সেও তো চাচ্ছিল প্রীত তার বাড়ি থেকে বের হয়ে চলে যাক। সাথে এটাও বলে প্রীতের সাথে বালজিন্দারের একসময় হাতাহাতি হয়েছিল, আর এই বিষয় নিয়ে প্রীত বালজিন্দারকে লিগ্যাল নোটিশও পাঠিয়েছিল। তবে এক্স্যাক্টলি কী কারণে সেটা স্যাম বলতে পারছে না। স্যাম শুধু বলে আমি প্রীতকে অনেক বুঝিয়েছিলাম যে বিয়ের পর শ্বশুরবাড়িতে মেয়েদের জায়গা, বাবার বাড়ি নয়, তুমি আমার সাথে চলো। কিন্তু প্রীত আমার কথা শোনেনি। ও এয়ারপোর্টেও আসেনি। আমি যখন ক্যালিফোর্নিয়াতে ল্যান্ড করলাম তখন ব্যাংক থেকে মেসেজ এলো যে প্রীত আমাদের বিজনেস অ্যাকাউন্ট থেকে $6 লক্ষ উইথড্র করে নিয়েছে। স্যামের কথা আমার ওখানে 2টি রেস্টুরেন্ট আছে, ব্যাংকের ইএমআই, মর্টগেজের টাকা, এই সব কিছু মেনটেন করা এতটা সহজ ছিল না। প্রীতকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু প্রীত আমাকে বলেছিল ওর টাকা তখনই ফেরত দিবে যখন আমি বাচ্চাদের কাজটাই ওর হাতে দিয়ে দিব। কিন্তু আমিও তো বাচ্চাদের বাবা, বাচ্চা তো ওর একার নয়, ওদের স্কুল সেখানে, ওদের পুরো লাইফটা সেখানে পড়ে আছে। আমি কি করে ওদেরকে এখানে দিয়ে দিই? এটা সত্যি আমি রাগের বসে কিছু কথা বলেছি, তার মানে এই নয় যে আমি ওকে থ্রেট দিয়েছি। স্যাম এটাও স্বীকার করে যে তার একটি ভুল হয়ে গিয়েছিল, কিন্তু প্রীত ওই জনি নামের ডান্সারের সাথে কি করছিল এটা কি ওর বিন্দুমাত্র ঠিক হয়েছিল? শেষ পর্যন্ত আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিল। তবে স্যামের সাথে কথা বলার পর ধানন তার গারন্টি ধারণা করছে যে পরিবারের ভিতর থেকে কেউ হয়তো বা কাজটা করতে পারে, কারণ এই ধরনের কেসে 80% পরিবারের সদস্যরা ইনভলভ থাকে। তাই যেহেতু বালজিন্দারও কথা এসেছে, ধানন গারন্দিকে বালজিন্দারের সব তথ্য বের করতে বলে। অন্যদিকে অরুণ কুমার নামে সেই ছেলেটিকে দেখা যায় তার বাবা রাকেশ কুমারের খোঁজ করতে থানায় মিসিং কমপ্লেন করতে এসেছে। মূলত তাদের বাড়ি ঝাড়খণ্ডে। আজ থেকে 20 বছর আগে তার বাবা এখানে কাজের উদ্দেশ্যে এসেছিল, আর এখান থেকে সে একটি চিঠিও লিখেছিল। কিন্তু এরপর তার বাবার সাথে তার কখনোই দেখা হয়নি। তাই বাবার খোঁজ করতে অরুণ এতদূর পর্যন্ত এসেছে। এমনকি অরুণের কাছে তার বাবার রিসেন্ট কোনো ফটোও নেই। তাই কনস্টেবল সবকিছু শোনার পর অরুণকে একটি ফর্ম ধরিয়ে দিয়ে সকল তথ্য লিখে যেতে বলে। সাথে অরুণের বাবার সেই পুরাতন ফটোটিও তুলে রাখে। আর গারন্দিকে দেখা যায় জনির গার্লফ্রেন্ড বানির সাথে দেখা করতে গিয়েছে। তবে বানি জানায় যে জনির সাথে তার কোনো সম্পর্ক নেই। আগে এক সময় ছিল, কিন্তু অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে। এখন সে জনির স্টুডিওতে কাজও করে না, জনির সাথে যোগাযোগও নেই। তাই জনি কোথায় গিয়েছে, কি করে, কোথায় আছে, এই বিষয়ে সে কিছুই বলতে পারছে না। তবে কথার মধ্যে বানির কাছে একটি কল আসে। কথা বলার সময় বানির মুখের এক্সপ্রেশন দেখে গারন্দির বেশ সন্দেহ হয়। এই জন্য বানির সাথে কথা শেষ করে যাওয়ার সময় গারন্দি আউজলিয়াকে বানির ফোন কল রেকর্ড বের করতে বলে, বিশেষ করে কিছুক্ষণ আগে যে নম্বর থেকে কল করেছিল ওই নম্বর ডিটেলসও, কারণ তাদের ধারণা বানি তাদেরকে মিথ্যা বলছে। সিন চলে রাতে গারন্দি বাড়িতে ফিরে দেখে তার ওয়াইফ সিল্কি তাকে কিছু না বলেই তার ভাবি রাজ্যিকে তার বাড়িতে নিয়ে এসেছে। কারণ সিল্কির কথা তোমার ভাই ওনাকে এই অবস্থা ফেলে চলে গেছে, এখন তার হেল্পের প্রয়োজন, যে কোনো সময় ডেলিভারি হতে পারে, এজন্যই আমি তোমাকে না বলে নিয়ে এসেছি। অবশ্য না বলে নিয়ে আসাটা গারন্দি একদমই পছন্দ করছে না, কিন্তু সিল্কিকেও সে ভালো করেই জানে যে সিল্কিও নাছরবান্দা, তাই গারন্দি কিছু করতেও পারছে না। পরবর্তী দিন সকালে থানায় যাওয়ার পর জনির যে স্টুডিওটি রয়েছে সেই স্টুডিওর মালিক ধানন্তের সাথে দেখা করতে আসে। যদিও সে জনির কাছে ওই স্টুডিওটি ভাড়া দিয়েছিল, আর্থিক সমস্যার জন্য তার এখন স্টুডিওটি বিক্রি করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে জনির থেকে সে 10 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছে। কিন্তু যতদূর গারন্দিরা জানে জনির বাবা বা জনির এরকম কোনো পরিস্থিতি ছিল না যে 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে ওই স্টুডিও নিবে। তাদের দুজনের আর্থিক অবস্থা একদমই খারাপ। আর এখানেই তাদের সন্দেহটা হয় যে জনি তাহলে 10 লক্ষ টাকা কোথায় পেল। এরপর ধানওয়ান্ত গারন্দিকে নিয়ে প্রীত যে লয়ারের দ্বারা তার বড় ভাই বালজিন্দার সিংকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল তার সাথে দেখা করতে বের হয়ে যায়। তবে যাওয়ার পথে আউজলিয়া বানির কল রেকর্ড পাঠিয়ে দেয়, যেখানে চেক করে দেখা যায় হিমাচল প্রদেশের কোনো একটি নম্বর থেকে বারবার তাকে কল করা হয়েছে। এমনকি প্রত্যেকবার কল ডিউরেশন 14 মিনিট থেকে 15 মিনিট। এক্সাক্ট লোকেশন ক্যাফে ফ্রিডম মানালি। এই সব কিছুর ভিত্তিতে ধানওয়ান্ত ধারণা করছে স্যাম যেমনটা বলেছে যে স্যামদের বিজনেস অ্যাকাউন্ট থেকে প্রায় $6 লক্ষ তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিল, যাতে স্যাম বাধ্য হয়ে বাচ্চাদের কাস্টডি তার কাছে দিয়ে দেয়।
আবার এর মধ্যে প্রীত জনির সাথে রিলেশনে জড়িয়েছে। আর জনির সাথে যখন তার সম্পর্ক ছিল তখন জনির মতো গরিব একজন ব্যক্তি স্টুডিওর জন্য 10 লক্ষ টাকা অ্যাডভান্সও দিয়ে দিল। প্রীতি হয়তো বা ওই টাকাটা দিয়েছিল। আর এরপর প্রীত হয়তো জনি এবং বানির রিলেশনের কথা জানতে পেরেছে এবং নিজের টাকা ফেরত চেয়েছে। আর এমনটা হতে পারে প্রীত জনির বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করা ভয় দেখানোর কারণে জনি হয়তো বা বাঁচার জন্য প্রীতকে খুন করেছে। আবার স্যামও বলেছে সে একটি মেয়ের সাথে চ্যাট করছিল। এমনও হতে পারে স্যামের অন্য কারোর সাথে রিলেশন ছিল। তবে প্রীতের ব্যাংক স্টেটমেন্ট চেক করলে জানা যাবে স্যাম কতটুকু সত্যি বলছে। এই জন্য ধানন্দ গারন্দিকে বলে, লয়ের সাথে আমি কাল দেখা করব, আর ব্যাংক স্টেটমেন্ট আমি অ্যারেঞ্জ করব। তুমি আজ রাতে আউজলাকে নিয়ে মানালিতে চলে যাও, সেখানে গিয়ে যে কোনো মূল্য জনিকে ধরে নিয়ে আসো। তাই বাধ্য হয়ে গারন্দি রাতের বেলা আউজলাকে নিয়ে মানালির উদ্দেশ্যে বের হয়ে যায়। যাওয়ার সময় কথায় কথায় আউজলা গারন্দিকে জানায় ধানন্দকে পূর্বে একটি কেস হ্যান্ডেল করতে দেওয়া হয়েছিল, সেটাও এক এনআরআই মার্ডার কেস। আর ওই কেসের তদন্তের সময় কোর্টে সঠিকভাবে ডকুমেন্ট সাবমিট না করার কারণে মিডিয়ায় সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। এই জন্য ডিপার্টমেন্ট বাধ্য হয়ে তাকে 1 বছরের জন্য সাসপেন্ড করে দেয়। এমনকি ওই সময় তার ঘরে ইয়াং এক ছেলেও ছিল, সেও একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সবাই ধারণা করে এই ঘটনার জন্য ডিপার্টমেন্ট সিম্প্যাথি হিসেবে তাকে আবার চাকরিতে যোগদান করতে দিয়েছিল। এই জন্য মূলত এখনও পর্যন্ত প্রতি রাতে ধানন্দ সেই জায়গায় গিয়ে অপেক্ষা করে যেখানে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অন্যদিকে স্যামরা কয়েকদিনের মধ্যে আমেরিকাতে ব্যাক করবে, তাই চলে যাওয়ার আগে লাভলিন তার নিজের বাড়িতে দেখা করতে যাচ্ছিল। স্যামও তাকে ড্রপ করতে যায়। আর এখানে তাদের কথায় আমরা বুঝতে পারি স্যাম আর লাভলিন অনেক আগে থেকে রিলেশনশিপে রয়েছে, তবে এটা তারা সবার থেকে গোপন রেখেছিল। কিন্তু এইবার যখন সে লাভলিনকে ড্রপ করতে এসে একে অন্যের সাথে জড়িয়ে যায়, তখনই পাশে থেকে স্থানীয় এক ব্যক্তি তাদেরকে হাতে নাতে ধরে পুলিশকে খবর দেয়। এরপর আমাদের পাস্টের একটি দৃশ্য দেখানো হয় যেখানে আমরা জানতে পারি প্রীতের সাথে বালজিন্দরের আসলে কি ঝামেলা হয়েছিল। মূলত প্রীত আর জনির যে সম্পর্কের বিষয়টা সেটা পুরো গ্রামে জানাজানি হয়ে গিয়েছিল। বালজিন্দারের কানে আসার পর বালজিন্দারও এটা নিয়ে প্রীতের সাথে কথা বলে যে তোর জন্য আমাদের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রীতের কথা তুমি যেটা করছো তার কি? মানে প্রীত মাহি বার্মার কথা বলছে। এমনকি প্রীত এটাও জানতে পেরেছে বালজিন্দর তার নিজের জমি বিক্রি করে সেই টাকা দিয়ে মাহি বার্মাকে একটি বাড়ি পর্যন্ত কিনে সেখানে থাকতে দিয়েছে। আর এই বিষয়টা বাড়ির কেউই এতদিন পর্যন্ত জানত না। বালজিন্দারের কথা আমার টাকা দিয়ে আমি দিয়েছি, তাতে তোর। কিন্তু প্রীতের কথা তুমি যে সম্পদ বিক্রি করেছ সেটা শুধুমাত্র তোমার নয়, সেখানে মা এবং আমার দুজনেরই হক আছে। তাই এতদিন পর্যন্ত আমি যেটা নেইনি এখন আমি সেটা আদায় করে ছাড়ব। তাই পৈতৃক জমি আদায় করার জন্যই প্রীত লয়ারের মাধ্যমে বালজিন্দারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল। সিন প্রেজেন্টে গত রাতের ওই ঘটনার পর স্যাম আর হার্লিনকে থানায় নিয়ে আসা হচ্ছে। ধানন্দ থানায় এসে পুরো বিষয়টি জানতে পারে। তাই ধানন্দ স্পষ্ট করে স্যামকে বলে দেয় আপনার ওয়াইফকে আপনি যেহেতু থ্রেট দিচ্ছিলেন আর আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, তাই আপনিও এখন আমাদের সাসপেক্ট। এমনকি লাভলিনও তাদের সাসপেক্ট, কারণ এমনটা হতে পারে যে প্রীতকে সরিয়ে দিতে পারলেই লাভলিন প্রীতের সব কিছু দখল করতে পারবে। এই জন্য লাভলিনও খুন করতে পারে, আবার স্যাম এবং প্রীত নিজেদের জন্য প্রীতকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিতে পারে। তাই দুজনের পাসপোর্ট থানায় জমা রেখে দুজনকে ছেড়ে দেয়। এর মধ্যে প্রীতের ব্যাংক স্টেটমেন্ট এসে পড়ে। ধানন্দ লক্ষ্য করে স্যাম যেমনটা বলেছিল প্রীত তার পার্সোনাল অ্যাকাউন্টে বড় অঙ্কের একটি মানি ট্রান্সফার করেছিল। আবার অন্যদিকে গারন্দিরা মানালির সেই ক্যাফেতে পৌঁছে গেছে। সেখানে ক্যাফে মালিকের সাথে কথা বলে জনির ফটো দেখিয়ে তারা জানতে পারে জনি একটি ইসরায়েলি মেয়েকে নিয়ে কয়েকবার সেখানে এসেছিল, আর এখানের ফোন থেকেই বানিকে বারবার কল করেছে। তবে জনি বা ইসরায়েলি মেয়ে কারোর ঠিকানা বা নাম তারা জানে না। তবে সে শুধু এই ধরনের ফরেনাররা মনাস্ট্রিতে মেডিটেশন কোর্স করতে আসে, তাই সেখানে গেলে তথ্য পেতে পারেন। কথা মতো গারন্দিরা সেখানে গিয়ে কথা বলে। তবে এখানে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষই এসে কোর্স করে। কয়েকদিন আগেও বেশ কয়েকজন ইসরায়েলি করেছে। 2 দিন আগে তাদের কোর্স শেষও হয়ে গিয়েছে। তারা এখানে যখন ছিল তাদের থাকার ঠিকানা মানে হোটেলের অ্যাড্রেস এবং মোবাইল নম্বরও রেজিস্টার করে গিয়েছে। তো রেজিস্টার থেকে 10 থেকে 12 জন ইসরায়েলি নারীর নম্বর এবং অ্যাড্রেস নিয়ে গারন্দিরা একে একে তল্লাশি করতে শুরু করে। সিন চলে আসে পরবর্তী দিন পাঞ্জাবে। বলজিন্দারকে দেখা যায় তার পুরনো প্রপার্টি বিক্রি করতে ক্লায়েন্টের অপেক্ষা করছে। তবে সে যে দালালের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছে ওই দালার পাশে একটি ওয়ারহাউস দেখে ওই ওয়ারহাউসের ভিতর দেখতে চাচ্ছিল। কিন্তু বলজিন্দার বলে ওই ওয়ারহাউসের মধ্যে আমার অনেক পুরাতন মালামাল আছে, তাই এখন আমি দেখাতে পারবো না। এর মধ্যে আবার বলজিন্দার যে লোকের থেকে টাকা নিয়েছিল, মানে প্রীতের মৃত্যুর দিন যে ব্যক্তিটি টাকা নিতে এসেছিল, সে আবারও বলজিন্দারের থেকে টাকা নিতে আসে। এমনকি বলজিন্দারকে আজে বাজে কথাও শোনাচ্ছিল। বলজিন্দারও ভালো করে জানে ক্লায়েন্ট এসে যদি এমনটা দেখতে পায় তাহলে হয়তো বা জমি কিনবে না। তাই বলজিন্দার তাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে
আরও 1 সপ্তাহের সময় নিয়ে তাকে বিদায় করে দেয়। এর মধ্যে আবার দালাল জানায় যে বলজিন্দারের ওয়াইফের ছোট ভাই মানে তার শালা কারামজোত ক্লায়েন্টকে কল করে বলেছে যে বলজিন্দারের জমি যেন তারা না কিনে। ওই যে মাহি বর্মার বিষয়টা বলজিন্দারের পরিবারও জানে, তাই তারা কোনোভাবে বলজিন্দারকে প্রপার্টি বিক্রি করতে দিতে চাচ্ছে না। বলজিন্দারের ওয়াইফ টুয়েঙ্কেলের ছোট ভাই কারামজোত অনেক ক্ষমতাশালী একজন ব্যক্তি, তাই কারামজোতের সাথে পাঙ্গা নিয়ে বলজিন্দারের জমি কেনার সাহস কারণ নেই। এদিকে ধানওয়ানকে দেখা যায় প্রীতের সে লরির সাথে দেখা করতে এসেছে। এমনকি তার সাথে কথা বলে জানতে পারে জমি জমার বিষয়ে প্রীত তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল। তবে প্রীতের পক্ষ থেকে বলজিন্দারের কাছে যে লয়ার গিয়েছিল, বলজিন্দার তাকে উল্টো মারধর করে সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল। এই সপ্তাহ পর্যন্ত ডেডলাইন ছিল, এরপর কোর্টে কেস ফাইল হতো। তার আগে তো প্রীতের মৃত্যু হলো, তাই এখানেও একটা সন্দেহ থেকে যায় বলজিন্দার হয়তোবা প্রীতের হাত থেকে তার সম্পত্তি রক্ষা করতে প্রীতকে খুন করতেও পারে বা কাউকে দিয়ে করাতেও পারে। আবার স্যাম যেমনটা বলেছে, প্রীত তাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে একটি বড় অঙ্কের অ্যামাউন্ট নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছিল, আর সেখান থেকে 10 লক্ষ টাকা উইথড্র করেছিল। তার মানে এটাই স্পষ্ট জনি যে 10 লক্ষ টাকা তার দোকানের অ্যাডভান্স হিসেবে দিয়েছিল সেটা প্রীতের থেকে নিয়ে দিয়েছিল। তাই জনিকে খুঁজে বের করা এখন খুবই জরুরি। অবশ্য মোনার্চি থেকে তারা যে সকল ইসরায়েলি নারীর ঠিকানা পেয়েছিল, গারন্দিরা ওই সকল নারীর সাথে দেখা করতে করতে একসময় জনিকে পেয়ে যায় এবং তাড়া করে একসময় ধরে সেখান থেকে নিয়েও আসে। অন্যদিকে স্যাম প্রীতের মায়ের সাথে দেখা করে এবং তার টাকার কথা বলে যে দেখুন মা, আমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে, প্রীত যে টাকাটা নিয়েছে ওই টাকাটা আমার ফেরত চাই। টুইঙ্কেল অবশ্য স্যামকে বলছিল টাকার বিষয়ে কথা বলতে হলে আমার স্বামীর সাথে কথা বলুন, কিন্তু স্যামের কথা, যে ব্যক্তি নিজের বোনের কথাই শোনেনি আমার কথা কি শুনবে? অবশ্য এর সমাধান প্রীতের মায়ের কাছে নেই, তাই সে শুধু চোখের জল ফেলে যাচ্ছে। সিন চলে যায় একটি সংস্থায়, যেখানে আমরা অরুণ কুমার নামে সেই ছেলেটিকে দেখতে পাই। তার বাবাকে খুঁজতে সংস্থা এসেছে। সে সংস্থার কর্মীর সাথে কথা বলে এবং তার বাবার সম্পর্কে সবকিছুই বলে যে আমি যে কোনো মূল্যে আমার বাবার একটা তথ্য চাই। তবে এত বছর পূর্বে যে ব্যক্তি নিখোঁজ হয়েছে তাকে খুঁজে বের করাটা এতটা সহজ নয়। এই ধরনের কেসে অনেকেই মারা যায়, আবার কেউ দ্বিতীয় বিয়ে করে আগের সংসার থেকে কানেকশন ছিন্ন করে নেয়, আবার কেউ মানসিক ভারসাম্য হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। অরুণের বাবা রাকেশের সাথে কি হয়েছে সেটা জানা খুবই কষ্টকর। তবে সংস্থার কর্মী রাজু সিরদা নামে এক ব্যক্তির কথা বলে যে তুমি যে সময়ের কথা বলছো ওই সময়কালে রাজু সিরদা এখানে লোকজনকে কাজ দিতে এজেন্ট হিসেবে কাজ করত। তুমি হয়তো তার সাথে কথা বলে তোমার বাবার সম্পর্কে কিছু তথ্য পেতে পারো। অন্যদিকে ধানওয়ান্তের স্বামী জগদীশের আজকেও স্যাম্পল দেওয়ার কথা ছিল, কিন্তু সে আজও স্যাম্পল না দিয়ে মদ খেয়ে দোকানে গিয়ে বসে আছে। তাই ধানওয়ান্ত স্যাম্পল দেওয়ার জন্য 2 জন কনস্টেবল পাঠিয়েছে। যদিও জগদীশ যেতে চাচ্ছিল না, তারপরও কনস্টেবলরা জোর করে জগদীশকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে অন্য রোগীরা তখন জগদীশকে একজন আসামি হিসেবে দেখছিল। তারপর আবার সাধারণ কোনো পরীক্ষা নয়, তাকে স্পার্ম স্যাম্পল দিতে হবে। এটা তার জন্য বেশ লজ্জাজনক, কারণ যদিও সে নিজের স্ত্রীর কথা মতো কাজটি করতে যাচ্ছে, অনেকেই মনে করবে সে হয়তোবা একজন আসামি। তাই জগদীশ বাধ্য হয়ে স্যাম্পল দেয় ঠিকই, কিন্তু কোনোভাবে এটা সে মেনে নিতে পারছে না। আবার আমি আগেও বলেছিলাম তাদের একমাত্র যে ছেলে সন্তান ছিল সেই সন্তানটি একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওই সময় মূলত ছেলেটি বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। ধানওয়ান সেই বাইকটি এখনও পর্যন্ত বাড়িতে রেখে দিয়েছে। তাই জগদীশ বাড়ি ফিরে রাগের বসে তার কর্মচারীর কাছে বাইকটি বিক্রি করে দেয় এবং এখনই নিয়ে যেতে বললে কর্মচারী যখনই বাইকটি নিয়ে যাচ্ছিল ঠিক তখনই ধনওয়ান্ত বাড়িতে ফেরার সময় তাকে বাইক নিতে দেখে বাধা দেয়। জগদীশ জোরপূর্বক বাইকটি দিতে চাচ্ছিল, কারণ তার কথা এই বাইকের জন্য তাদের সন্তানের মৃত্যু হয়েছে। কিন্তু ধানওয়ান্ত বাধা দেয়। ধানওয়ান্তের কথা, এই বাইকের জন্য আমাদের সন্তান মারা যায়নি, আমাদের সন্তান তোমার জন্য মারা গেছে। অবশ্য জগদীশের মধ্যে সেই গিল্টি কাজ করছে, যে জন্য সবসময় মদ খেয়ে ড্রাঙ্ক হয়ে থাকে। তবে এক্স্যাক্টলি ওই সময় কি ঘটেছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়। গারন্দির সবেমাত্র বিয়ে হয়েছে। সিল্কিকে নিয়ে মানালিতে সে হানিমুনেও গিয়েছে। সেখানে সিল্কি গারন্দিকে জানায় এর আগে সিল্কি একটি ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, এমনকি প্রেগনেন্টও হয়েছিল। কিন্তু ওই ছেলেটি সিল্কিকে রেখে পালিয়ে যাওয়ায় সিল্কি পরবর্তীতে অ্যাবর্শন করিয়ে নেয়। সিল্কি এই কথাগুলো বিয়ের আগেই গারন্দিকে বলতে চেয়েছিল, কিন্তু তার মায়ের জন্য বলতে পারেনি। অবশ্য সিল্কির কথাগুলো শোনার পর গারন্দি সিল্কিকে বলে যে যা হওয়ার হয়ে গেছে, এখন তো আমাকে বলে দিয়েছ, এখন এসব থেকে একদম চিন্তামুক্ত থাকো। সিল্কিও অবশ্য গারন্দির কাছে জানতে চায় তোমার জীবনেও কি এমন কোনো পাস্ট আছে যেটা তুমি আমাকে বলতে চাও? গারন্দি তখন একদমই চুপ হয়ে যায়, কারণ গারন্দির জীবনে যা ঘটেছে গারন্দি তা বলতে সাহস পাচ্ছে না, তাই গারন্দি এড়িয়ে যায়। সিন প্রেজেন্টে
গারুন্দির ভাবির রাজ্যের ডেলিভারির সময় হয়ে এসেছে, কিন্তু তার ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, ফোনটাও রিসিভ করছে না। অন্যদিকে জনি আর জনির গার্লফ্রেন্ড বানি দুজনকে থানায় আনা হয়েছে, কিন্তু জনি কোনোভাবেই মুখ খুলতে চাইছে না, যে জন্য ধানওয়ানরা বানিকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু বানিও জনিকে বাঁচানোর চেষ্টা করছে। এই জন্য ধানওয়ান্ত একটু চালাকি করে জনির সামনে বলে যে বানি সবকিছু স্বীকার করেছে। এখন জনি আর বানি দুজনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হবে। তারপর জনি যখন মুখ খুলছিল না, ধানওয়ান্তরা তখন প্ল্যান করে যে 2-3 ঘন্টা এভাবে রেখে দিলে ও হয়তো বা মুখ খুলবে। এর মধ্যে খবর পাওয়া যায় বালজিন্দারের গার্লফ্রেন্ড মাহি বর্মাকে গতরাতে কেউ মারার চেষ্টা করেছে, এখন হসপিটালে ভর্তি। তাই সাথে সাথে ধানওয়ান্তরা হসপিটালে চলে যায়। বালজিন্দারও এসেছে। ধানওয়ান্ত বালজিন্দারের সাথে কথা বলে। বালজিন্দারের ধারণা তার বিরুদ্ধে বদলা নিতে তার শালা কারমজ্যোতি হয়তোবা মাইকে খুন করানোর চেষ্টা করেছে। এরপর থানায় ফিরলে জনি তার স্বীকারোক্তি দিতে রাজি হয়। জনি তাদেরকে জানায় যে প্রীত যে তার হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে 4 কোটি টাকা সরিয়েছিল, এই ব্যাপারে জনি আগেই জানত। আবার জনির ডান্স স্কুল খোলার জন্য টাকার প্রয়োজন ছিল। প্রীত জনিকে পছন্দ করত, তাই এটাকে কাজে লাগিয়ে বানি আর জনি দুজনে বুদ্ধি করেই প্রীতের থেকে 10 লাখ টাকা নিয়েছিল। এমনকি প্রীত আর 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই প্রীত জনি আর বানির বিষয় জেনে যাওয়ায় প্রীত তার টাকা ফেরত চায়। এমনকি পুলিশে কমপ্লেন করারও ভয় দেখিয়েছিল। এই জন্য ওই ভয়েই জনি শহর থেকে পালিয়ে যায়। প্রীতের খুনের সাথে তার কোনো সম্পর্কই নেই। তবে জনির এই স্টেটমেন্টের পর ধানওয়ান্তরা ধারণা করছে আরও কিছু সময় আটকে রাখলে হয়তোবা খুনের বিষয়টাও স্বীকার করবে। অন্য দৃশ্যে অরুণ নামে সেই ছেলেটাকে দেখা যায় রাজু সিদ্ধার সাথে দেখা করতে এসেছে। এই রাজু সিদ্ধা একসময় মুরগির ব্যবসা করত, সাথে মজদুর সাপ্লাইও দিত। তবে রাজুকে অরুণের বাবার ফটো দেখানোর পর রাজু দেখা মাত্র একটু চমকে যায়। এমনকি অরুণের সাথে কোনো কথা না বলে অরুণকে দূর দূর করে বের করে দেয়। সিন চলে যায় রাতে। ধানওয়ান্ত বাড়িতে ফিরেই দেখে তার স্বামী জগদীশ বাড়িতে ফিরেনি। মূলত গতরাতের ঘটনার পর তার সাথে কোনো রকম যোগাযোগ হয়নি। আবার গারন্দে কল করে জানায় প্রীতের মার্ডার স্পটে পাওয়া যে ব্লাড স্যাম্পল ছিল তার সাথে জনির ব্লাড ম্যাচ করেনি। তার মানে জনি হয়তোবা সত্যি বলছে। পরবর্তী দিন ধানওয়ান্তরা রেলওয়ে ক্রসিংয়ের সেই সিসিটিভি ফুটেজটি চেক করে যেখানে রাতের বেলা মাহিকে পেটানো হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে গারন্দে আর ধানওয়ান্ত বুঝতে পারে মাহিকে অন্য কেউ মারেনি, বালজিন্দারের শালা কারমজেত সহযোগী পাম্মে পিটিয়েছে। আবার পাম্মের ডান পায়ের সমস্যা, খুঁড়িয়ে হাঁটে। প্রীতের ঘরের বাইরেও শুধুমাত্র ডান পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। এমনটা হতে পারে যে বালজিন্দারকে ফাঁসানোর জন্য কারামজত তার সহযোগী পাম্মেকে দিয়ে প্রথমে প্রীতকে খুন করিয়েছে, এরপর মাইকে খুন করানোর চেষ্টা করেছে। তবে কারামজতের অনেক পাওয়ারফুল লোকেদের সাথে কানেকশন আছে, তাই পাম্মেকে ধরতে পারলে কারামজতকে ধরা যাবে। এর মধ্যে জগদীশের টেইলর্স থেকে কল করে জানায় জগদীশ আজও এখানে আসেনি। ধানওয়ান্ত তার টেইলর্সে গিয়েও জানতে পারে শুধু আজই নয়, ওই রাতের ঘটনার পর থেকে সে আর টেইলর্সে আসেনি। সিন চলে যায় রাতে। জগদীশ আজও বাড়িতে ফিরেনি। গারন্দীয় কল করে জানায় পাম্মের কল রেকর্ড বলছে রেলওয়ে স্টেশন এবং প্রীতের মার্ডার স্পট 2 জায়গাতে পাম্মের ফোন অ্যাক্টিভ ছিল। তাই ধানওয়ান্ত পাম্মেকে অ্যারেস্ট করতে বলে। এদিকে আজ লোরির উৎসব, সবাই উৎসবে মেতে আছে। এর মধ্যে গারন্দের বড় ভাই চাং গারন্দের বাড়িতে এসে এখনই রাজ্যকে তার সাথে যেতে বলে। সিল্কিও বুঝতে পারছে না তার কি হয়েছে, তাই সিল্কি গারন্দেকে জানানোর জন্য বারবার কল করছিল, কিন্তু পাম্মেকে ধরতে যাওয়ায় গারন্দে কল রিসিভ করতে পারছে না। গারন্দিরা তথ্য পেয়ে পাম্মেকে ধরতে একটি বাড়িতেও যায়। তবে সেখানে গিয়ে দেখে পাম্মে পালিয়েছে। তারা ধারণা করে যে পাম্মে হয়তো তাদের আসার খবর পেয়ে গিয়েছিল। ধানওয়ান্ত জগদীশকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও নেই। আবার ফোনটাও বন্ধ। অন্যদিকে বালজিন্দারের সেই ফার্মে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। ফার্মের ওয়াচম্যান মাল্লি গেট খুলতে গেলে তার হাতেও আগুন লেগে যাওয়ায় মাল্লি একসময় ভয় পেয়ে তার বন্ধুর সাথে পালিয়ে যায়। গারন্দি এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে আর এসেই দেখে জাং রাজ্যকে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য গারন্দি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে কেন সব করছেন, এই পরিস্থিতিতে আপনি এমন করছেন কেন, আপনার সন্তানের ভবিষ্যৎই বা কী হবে। জাং তখন বলে ওঠে এই সন্তান তো আমার না, এই সন্তান তোর। শোনা মাত্রই সবাই পুরো হতবম্ব হয়ে যায়। তার মানে গারন্দি আর রাজ্যের মাঝে গারন্দির বিয়ের আগে যে সম্পর্ক ছিল এই বাচ্চা তারই ফল হতে পারে। তবে এটা জাং ধারণা করছে বাচ্চাটা যে আসলে গারন্দিরই তা এখনো কনফার্ম নয়। ধানওয়ান্তকে দেখা যায় সেই মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছে যেখানে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। মূলত ওই সময় ধানওয়ান্ত তার ছেলেকে সবেমাত্র নতুন একটি বাইক কিনে দিয়েছে। ছেলের নাম ছিল নিহাল। জগদীশ রোজই তার বন্ধুদের সাথে বাড়ি গিয়ে আড্ডা দিত আর মদ খেত। সেদিনও নিহালকে সাথে নিয়ে গিয়েছিল।
যদিও নিহাল তার বাবাকে মাতাল দেখে নিজেই বাইক রাইড করতে চেয়েছিল, তারপর জগদীশ জোরপূর্বক রাইড করায় আসার পথে ঠিক এই জায়গাতে একটি ট্রাকের নিচে চলে যায়। অ্যাক্সিডেন্টের পর জগদীশ বেঁচে গেলেও ছেলে নিহাল ঘটনাস্থলে মারা যায়। তখন থেকেই ধানোয়ান জগদীশকে দোষী মনে করছে। এমনকি জগদীশও ওই বিষয়টি মেনে নিতে পারছে না যে তার জন্যই তার ছেলের মৃত্যু হয়েছিল। সিন প্রেজেন্টে সকাল হতেই পোল্ট্রি ফার্মের ওই আগুনের খবর পেয়ে ধানন্দ আর গারন্দি ঘটনাস্থলে পৌঁছেই দেখে পোল্ট্রি ফার্মের মধ্যে 4 জন মজদুরকে চেইনে বেঁধে রাখা হয়েছিল। এর মধ্যে 3 জন একদম পুড়ে মারা গেছে। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। মজদুরদের এমন অবস্থা, তাদের আইডেন্টিফাই করার মতো কোনো উপায় নেই। আবার ফার্মটা যেহেতু বালজিন্দারের, তাই ধারণা করা হয় এটা বালজিন্দারের কাজ। তাই বালজিন্দারকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়। তবে মাল্লি এখনও নিখোঁজ। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। ফার্মে যারা মারা গেছে সবাই মজদুর, এই জন্য মানবাধিকার সংস্থাগুলো চাপ দিচ্ছে। সিআইও ভাবছে ধানোয়ান তার পারিবারিক সমস্যার জন্য হয়তোবা কেসে ভালো মতো মনোযোগ দিতে পারছে না। এই জন্য সে ধানোয়ানকে মাত্র 2 দিনের সময় দেয়, যে 2 দিনের মধ্যে কেস সলভ করতে না পারলে পুরো তদন্ত টিমই পরিবর্তন করে দেয়া হবে। যে জন্য ধানোয়ানটা একদিকে মাল্লি আর অন্যদিকে পাম্মে দুজনকেই খুঁজতে শুরু করে। পাম্মের আত্মীয় থেকে জানা যায় 30 বছর আগে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে পাম্মে বাড়ি ছেড়েছিল। এরপর থেকে কারামচোদ্দের সাথেই থাকত। সেই অরুণকেও দেখা যায় ফার্মে মজদুরের মৃত্যুর খবর পেয়ে ফার্মে এসেছে। এখানে এসে সে এটাও জানতে পারে লোকজন ধারণা করছে ওই মজদুরেরা বিহার হতে এসেছে, তবে নাম ঠিকানা কেউই বলতে পারছে না। অরুণ ধারণা করছে তার বাবা হয়তোবা এদের মধ্যে থাকতে পারে। তখনই এক কনস্টেবল জানায় এদের মধ্যে একজন এখনও জীবিত, হসপিটালে আছে, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। এদিকে গারন্দি ওয়াচম্যান মাল্লির খোঁজ করতে গিয়ে মাল্লির বন্ধুর থেকে জানতে পারে যে আগুন দেয়াতে মাল্লির কোনো হাত ছিল না। এই ধরনের কেসে সবসময়ই মজদুরের উপরই দোষ দেওয়া হয়। সেই ভয়তে মাল্লি পালিয়েছে। সাথে এটাও বলে যে উল্টো আগুন নেভাতে গিয়ে ওরই হাত পুড়ে গিয়েছিল। তার মানে মাল্লিকে এখন একজন ডক্টরের কাছে যেতেই হবে। এদিকে অরুণকেও দেখা যায় হসপিটালে পৌঁছে গেছে, তবে বার্ন ইউনিটের সামনে পুলিশ পাহারা থাকায় সে ভিতরে প্রবেশ করতে পারছে না। তাকে এখন একটা সুযোগ খুঁজতে হবে। এদিকে গারন্দিও বাড়ি ফিরে দেখে সিল্কি বাবার বাড়িতে চলে গেছে। তাই গারন্দি সিল্কিদের বাড়িতে যায়, কিন্তু সিল্কির মা সিল্কির সাথে দেখা করতে দিচ্ছে না। গারন্দি নিচে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে, আর এরপর বড় ভাই জাংয়ের বাড়িতে যায় এবং জাংকে বলে বাড়ি জমি সবকিছুই তো আপনাকে দিয়ে দিয়েছি, তারপর কেন সব করছেন? আমার সংসার ভেঙে আপনার কী লাভ হলো? আর এই সন্তান যে আমারই, আপনি কিভাবে জানলেন? জাংয়ের কথা আমি জানি আমি কখনো বাবা হতে পারবো না। আর তুই যে সম্পত্তির কথা বলছিস, আমি কখনোই এসব চাইনি। আমি তো শুধু একটা পরিবার চেয়েছিলাম। আমি সবসময় ভয় পেতাম তোর বিয়ে হলে, বাচ্চা হলে জমি জমার চক্করে পরিবারটা ভেঙে যাবে। এখন ভেঙে গেল। তবে গারন্দির কথা, আমি বা আমার ওয়াইফ এসব করিনি, আপনি করেছেন। প্রথমে নিজের সংসার, আর এখন আমার। আপনি যতই গুরুদ্বারে ঘোরাঘুরি করুন না কেন, কোনো দিনই আপনি শান্তি পাবেন না, বলেই গারন্দি চলে যায়। আর পরবর্তী দিনে হসপিটালে অরুণ সুযোগ বুঝে পুড়ে যাওয়া সেই জীবিত ব্যক্তির সাথে কথা বলে তার বাবার ফটোটি দেখায় যে আপনি জানেনই কে। সে এতটুকু জানায় যে সে রাকেশ নয়, তবে সে রাজু শিরদার কথা বলে। তাই অরুণ ধারণা করে রাজু শিরদার হয়তোবা তার বাবাকে ওখানে কাজে দিয়েছিল, আর মরে যাওয়ার কারণে হয়তোবা এখন স্বীকার করছে না। এই জন্য কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। ঠিক তখনই ধানোয়ান তাকে দেখে ফেলে আর পালাতে দেখে ধরারও চেষ্টা করে, কিন্তু অরুণ কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ধানোয়ানটা থানায় ফিরে বালজিন্দারকে জিজ্ঞাসাবাদ করলে বালজিন্দার প্রথমে বলে যে ওই 4 মজদুরের বিষয়ে সে কিছুই জানে না। হয়তো কারাঞ্জোত তাকে ফাঁসানোর জন্য মাল্লিকে ঘুষ দিয়ে কাজটা করতে পারে। ধানোয়ান বালজিন্দারের কাছে রাজু শিরদার কথাও জানতে চায়, কিন্তু বালজিন্দার রাজুকে চেনে না। ধানোয়ান গারন্দিকেও বলে হসপিটালের লোকটা বারবার রাজু শিরদা আর রাকেশ নামে এক ব্যক্তির নাম বলছে, খোঁজ নিয়ে দেখো এরা কারা। এদিকে সিল্কি বাড়ি থেকে চলে যাওয়ায় সিল্কিকে কনভিন্স করার জন্য গারন্দি ধানোয়ানদের কাছ থেকে একদিনের ছুটি চাচ্ছিল। সবকিছু জানার পরও ধানোয়ান গারন্দিকে বোঝায় এমনিতে এতগুলো ঘটনা ঘটেছে, এই মুহূর্তে তুমি যদি ছুটির কথা বলো তাহলে সিআই তোমাকে কেস থেকে সরিয়ে দিবে। তাই গারন্দিও সিদ্ধান্ত নেয় পারিবারিক সমস্যার সমাধান কেস সলভ করার পরই সে করবে। অন্যদিকে অরুণ রাজু শিরদার বাড়িতে যায়। রাজু শিরদা আগের বেলা অস্বীকার করলেও এবার সে স্বীকার করে যে তার বাবা রাকেশকে সে নিজেই ওখানে কাজে দিয়েছিল। এর জন্য অরুণ রাগের বশে একটি পাথর দিয়ে রাজু শিরদার মাথা ফাটিয়ে রাজু শিরদাকে খুন করে, কারণ তার জন্য সে তার বাবাকে হারিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে অরুণকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। এমনিতে পূর্বের কেসগুলো পেন্ডিং,
তারপর নতুন একটি খুনের ঘটনা ঘটায়। সিআই ধানন্দকে এই কেসটি অন্য একজন এসআইয়ের কাছে হ্যান্ডওভার করতে বলে। কিন্তু ধানন্দের কথা, স্যার আপনি তো আমাকে 2 দিনের সময় দিয়েছিলেন। কিন্তু সিআই ধানন্দের মধ্যে কেসের প্রতি কোনো ডেডিকেশন দেখতে পাচ্ছে না। এই জন্য ধানন্দ একসময় মুখ ফুটে বলেই বসে যে শুধুমাত্র আমি একজন মেয়ে অফিসার বলে আমার ডেডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন না। আমার স্বামী আজ 3 দিন পর্যন্ত নিখোঁজ। সে কোথায় আছে, জীবিত আছে না মৃত, সেটাও আমি জানতে পারিনি। তারপর আমি রাত দিন শুধুমাত্র কেসটিকে সলভ করতে কাজ করছি। তাই সিআই বলা সত্ত্বেও ধানন্দ সিআইকে স্পষ্ট করে বলে দেয়, আপনি যে আমাকে 2 দিনের সময় দিয়েছিলেন, 2 দিন শেষ হওয়ার পরে আমি কেস ফাইল হ্যান্ডওভার করব। তার আগে আমি কেস ফাইল হ্যান্ডওভার করব না। সিন চলে যায় রাতে। মাল্লিকা দেখা যায় শহরের একটি ডক্টরের কাছে তার হাতে চিকিৎসা করাতে গিয়েছে। এদিকে পুলিশ আগে থেকে সকল ডক্টরের সাথে কথা বলে তথ্য দিয়ে রেখেছিল। তাই সে মাল্লিকে বসিয়ে রেখে পুলিশকে খবর দিয়ে দেয়। সাথে সাথে ধানওয়ান তার টিম নিয়ে বেরো হয়ে যায়। আবার অন্যদিকে গারুন্দি তথ্য পায় যে পাম্মেকে একটি ট্রাক ড্রাইভার এখান দিয়ে পাস করেছিল। গারুন্দি ওই ট্রাক ড্রাইভারের সাথে কথা বলে এটাও জানতে পারে তার ট্রাকে করে পাম্মেকে সে পুলিশ চেকপোস্ট পার করেছিল ঠিকই, কিন্তু হঠাৎ করে একটি কল আসায় পাম্মে আবার শহরের মধ্যে প্রবেশ করেছে। তাই গারুন্দি ধানওয়ানকে কল করে বলে দেয় যে এখন পাম্মের কাছে ট্রাক ড্রাইভারের ফোন আছে, সাইবার সেল ট্র্যাক করতে বলেছি, লোকেশন পেলে জানিয়ে দেব। ধানওয়ান তো মাল্লির বিষয়ে বললে গারুন্দি বলে ঠিক আছে, আমিও সেখানে আসছি। তবে এদিকে পুলিশ আসার আগে পাম্মে সেখানে পৌঁছে যায়। পাম্মে মাল্লিকে মারার চেষ্টা করে, তবে এর মধ্যে পুলিশ এসে পড়ে। ধানওয়ান তো একসময় মাল্লিকে তাড়া করে তাকে গান পয়েন্ট করে, কিন্তু এরপরই পাম্মে এসে ধানওয়ানকে পিটিয়ে মাল্লিকে যখনই মারতে যাবে তখনই গারুন্দি এসে পড়ায়। দুজনই সেখান থেকে পালিয়ে যায়। গারুন্দি প্রথমে ধানওয়ানকে হসপিটালে পাঠায়, আর এরপর পাশের একটি স্কুল থেকে দুজনকে ধরে ফেলে। এরপর আমাদের 20 বছর পূর্বে একটি দৃশ্য দেখানো হয়, যেখানে সেই পোল্ট্রি মুরগি ব্যবসায়ী রাজু সিদ্দিকে দেখা যায় 5 জন মজদুরকে নিয়ে সেই পোল্ট্রি ফার্মে এসেছে। মূলত ওই সময় বালজিন্দার বাবা ওই পোল্ট্রি ফার্মটি চালাতো। রাজু ওই পোল্ট্রি ফার্মের জন্য 5 জন লোককে নিয়ে এসেছে। তবে পোল্ট্রি ফার্মে 4 জনকে নামিয়ে দিয়ে অরুণের বাবা রাকেশকে বালজিন্দাদের বাড়িতে নিয়ে যায়, কারণ বালজিন্দার বাবা বলেছিল তার বাড়ির কাজের জন্য একজন লোক লাগবে। তার মানে রাকেশকে রাজু সিদ্ধে বালজিন্দার বাড়িতে দিয়ে এসেছিল, মানে রাকেশ এখনও জীবিত। সিন চলে আসে প্রেজেন্টে। একটি স্কুলের সামনে বালজিন্দার ছেলে স্কুলে প্রবেশ করছিল। ঠিক তখনই সেখানে পাগলের বেশে রাকেশকে দেখে বালজিন্দারের ছেলে রাকেশের কাছে আসে। রাকেশও তাকে চিনতে পারে, তবে সেখানে সিকিউরিটিরা রাকেশকে ছেলে ধরা মনে করে পুলিশে দিয়ে দেয়। আবার ধানওয়ান তো এখন অনেকটাই সুস্থ হয়েছে। মাল্লিকও একই হসপিটালে রাখা হয়েছিল। তাই ধানওয়ান গারুন্দিকে নিয়ে মাল্লির সাথে কথা বলে। মাল্লি তার হাত দেখিয়ে জানায় যে দেখুন, আমি ওদেরকে বাঁচানোর জন্য দরজা খুলতে সেখানে গিয়েছিলাম, কিন্তু আগুন এত বেশি ছিল যে আমি তাদের বাঁচাতে পারিনি। গারুন্দির কথা, ওই মজদুররা ভিতরে কি করছিল, তারপর আবার চেন দিয়ে আটকানো। মাল্লি জানায় ওই মজদুরেরা অনেক বছর যাবতই সেখানে ছিল। কয়েক মাস আগে ফার্মটি বন্ধ হয়ে গিয়েছে। এমনকি মাল্লি বহুবার বালজিন্দারকে বলেছে ওদেরকে যেন ছেড়ে দেয়, কিন্তু কখনই বালজিন্দার তার কথা শোনেনি। আর ওখানে যা কিছু হয়েছে তার জন্য মাল্লি নিজে দায়ী নয়, তার মালিকই দায়ী। গারুন্দি মাল্লিকে রাকেশের সেই ফটোটিও দেখায় যে এই ব্যক্তি কেউ 4 জনের মধ্যে ছিল। মাল্লি জানায় না, এ ছিল না। তবে এরপরই থানায় ফিরতে আউজুল্লাহ জানায় প্রীতের মার্ডার স্পটে যে ব্লাড পাওয়া গিয়েছিল পাম্মের ব্লাডের সাথে 100% ম্যাচ করেছে। কিন্তু সমস্যা হচ্ছে প্রীতের গলায় যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে সেটা পাম্মের সাথে ম্যাচ করেনি। আর এখানেই সবথেকে বড় সমস্যা, তাহলে কি পাম্মের সাথে অন্য কেউ ছিল? এদিকে পাম্মেকে আনার পর থেকে টর্চার করা হচ্ছে, কিন্তু পাম্মের মুখ থেকে একটি শব্দ বের হয়নি। ধানওয়ান পাম্মেকে এটাও বোঝায়, আমি জানি যে তোকেই ওরা বড় করেছে, তুই তাদের জন্য সবকিছু করতে পারিস, কিন্তু এবার ওরা তোকে ব্যবহার করছে। কিন্তু তারপরও পাম্মে তার মুখ খুলছিল না। এর মধ্যে বালজিন্দার ওয়াইফ টুইঙ্কেল আসে। টুইঙ্কেল ধানওয়ান্তের সাথে কথা বলে যে আপনারা পাম্মেকে যত টর্চার করুন না কেন, পাম্মে কখনোই মুখ খুলবে না, কারণ ছোটবেলায় পাম্মের বাবা মা এমনিতে মারা যায়নি। পুলিশ একটি মামলায় পাম্মের বাবা মাকে ধরে নিয়ে গিয়েছিল। ওই সময় তারা পাম্মের বাবাকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপর 7 দিন পর্যন্ত 10 জন পুলিশ সদস্য পাম্মের মাকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছিল। তাই ওই ঘটনার পর থেকে পাম্মে পুলিশকে ঘৃণা করে। তাই কখনোই পাম্মে পুলিশের সাথে কোঅপারেট করবে না। এমনকি এটাও বলে প্রীতের খুন পাম্মে করেনি, তবে প্রীতকে খুন করাতে টুইঙ্কেলই পাম্মেকে পাঠিয়েছিল। কিন্তু পাম্মে ওই রাতে প্রীতকে খুন করতে ওই বাড়িতে গিয়ে প্রীতের ডেড বডিটি পেয়েছিল। তার মানে পাম্মে সেখানে যাওয়ার আগেই প্রীতকে অন্য কেউ খুন করেছিল। আর টুইঙ্কেল এজন্যই প্রীতকে মারতে চেয়েছিল যে প্রীতের সংসার, স্বামী সবকিছু আমেরিকাতে ফেলে এসে ও এখন টুইঙ্কেলের স্বামী সন্তানের যে সম্পদ রয়েছে সেখানে ভাগ বসাতে চেয়েছিল। আবার ওই সময় বালজিন্দারের ব্যবসা এমনিতেই লসে চলছিল। বালজিন্দার অনেকের থেকে ঋণগ্রস্ত ছিল, তাই নিজের সংসার এবং পরিবারকে বাঁচানোর জন্যই
টুইঙ্কেল এই সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি টুইঙ্কেল এটাও স্বীকার করে যে পাম্মেকে দিয়ে সেই মাহিকে মারানোর চেষ্টা করেছিল, যাতে মাহি বালজিন্দারের জীবন থেকে সরে যায়। টুইঙ্কেলের এই জবানবন্দির ভিত্তিতে ধানোয়ানরা আবার বালজিন্দারকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকেও স্পষ্ট করে বলে টুইঙ্কেল স্বীকার করেছে প্রীতকে সে মারতে পাম্মেকে পাঠিয়েছিল এবং মাহিকেও পাম্মেকে দিয়ে পিটিয়েছে। সাথে এটাও বলে মার্লি ফার্মের বিষয়ে সবকিছু সত্যিটা বলে দিয়েছে। কিন্তু বালজিন্দারের কথা, ওই 4 মজদুরকে সে এখানে এনে বেঁধে রাখেনি। তার বাবা যখন ব্যবসা করত ওই প্রপার্টি তারই ছিল, সেই কাজটি করেছে। আর ওই 4 মজদুরকেও সে পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছিল। তাই ওই 4 মজদুর যে পুড়ে মারা গেছে তার জন্য বালজিন্দারের বিন্দু মাত্র আফসোস হচ্ছে না। এরপর ধানোয়ান সিআইয়ের কাছে সকল রিপোর্ট জমা করে। সবকিছু সমাধান করতে পারলেও প্রীতের খুন কে করেছে সেটা এখনো পর্যন্ত বের করতে পারেনি। তবে সবকিছু বুঝে পাওয়ার পর সিআই ধানোয়ানকে বলে, এই কেসটি আপনাকে অন্যর কাছে হ্যান্ডওভার করতে হবে না। আমি আপনাকে পারমিশন দিচ্ছি, কেসটি আপনি সলভ করুন। আর আমি হেডকোয়ার্টারে অনুরোধ করব আপনার স্বামীকে যেন খুব দ্রুত খুঁজে বের করার চেষ্টা করা হয়। কিন্তু ধানোয়ান চাচ্ছে না শুধুমাত্র সিম্প্যাথি দেখাতে তাকে কেসটি হ্যান্ডেল করতে দেয়া হোক। এরপর ধানোয়ান গারুন্দির সাথে কথা বলতে বলতে বের হচ্ছিল। ঠিক তখনই তারা রাকেশকে দেখতে পায় যে চাইল্ড কিডন্যাপিংয়ের কমপ্লেনের ভিত্তিতে রাকেশকে পুলিশ ধরে এনে বেঁধে রেখেছে। তবে তখনও পর্যন্ত তারা রাকেশের নাম জানে না। তাই ধানোয়ানদের নির্দেশে রাকেশকে ছেড়ে দেওয়া হয়। আবার স্যামের বাবার কোর্টের আবেদনের ভিত্তিতে তার জামানতে স্যামের পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। স্যামের বাবাও স্যামের বিষয়টি বুঝতে পেরে স্যামকে বলে যে তুমি চাইলে আমি লাভলিনের পরিবারের সাথে কথা বলতে পারি, তোমার বাচ্চাদের জন্য তো একটি মায়ের প্রয়োজন। কিন্তু স্যামের কথা, না বাবা, লাভলিনের সাথে যতক্ষণ আমি থাকব আমার ততক্ষণই মনে হবে আমি প্রীতকে ধোঁকা দিচ্ছি, এটা আমি করতে পারবো না। আবার ওই রাতে বাড়িতে ফিরতেই ধানোয়ানকে তার দেবর কল করে জানায় জগদীশের সাথে তার যোগাযোগ হয়েছে। জগদীশ কোনো একটি জায়গায় রয়েছে, কিন্তু জগদীশ চাইছে না কেউ তাকে ডিস্টার্ব করুক। কিন্তু ধানোয়ান ব্যাকুল হয়ে আছে জগদীশকে খুঁজে পেতে, তার সাথে দেখা করতে, তার সাথে কথা বলতে। আবার সিল্কি এখনো পর্যন্ত বাড়িতে না ফেরায় রাজ্যি নিজে সিল্কির বাড়িতে গিয়ে দেখা করে এবং সিল্কিকে বোঝায় এখানে গারুন্দির কোনো দোষ নেই। সেই সম্পদের লোভে গারুন্দিকে তার জালে ফাঁসিয়েছিল। এমনকি সেই সব ঘটনাও গারুন্দির বিয়ের আগের। গারুন্দির বিয়ের পর থেকে গারুন্দি সিল্কিকে ভালোবেসেছে, কিন্তু সিল্কির কথা ও তো আমাকে আগে এটা বলতে পারত, গোপন কেন করলো? রাজ্যি এটাও বোঝায় যে ও কখনোই চায়নি যে তুমি ওকে ভুল বুঝো, ও ভয় করে বলতে পারেনি। তাই তোমার ফিরে আসা উচিত, ও সত্যি তোমাকে ভালোবাসে। আবার ধানোয়ান তার দেবরের থেকে ঠিকানা নিয়ে পরবর্তী দিন সকাল হতেই একটি রিহ্যাব সেন্টারে যায় যেখানে জগদীশ এসেছে। ধানোয়ান দূর থেকে লক্ষ্য করে জগদীশের একটি গ্রুপ সেশন চলছিল। সেখানে জগদীশ তার জীবনের সব কিছু খুলে বলছে, কিভাবে তার জন্য নিহালের মৃত্যু হয়েছিল সেটাও সে বলছে। সাথে সে এটাও বলে নিহাল মারা যাওয়ার আগে থেকে আমি ড্রিঙ্ক করতাম, আর নিহাল মারা যাওয়ার পর সেই গিল্ড থেকে আমি অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করি। ধানোয়ান তো প্রতিদিন আমাকে বার থেকে তুলে নিয়ে আসতো। ও যদি একবার আমাকে বলতো তোমাকে আমার কসম তুমি আর ড্রিঙ্ক করো না, তাহলে আমি ড্রিঙ্ক করা বন্ধ করে দিতাম। কিন্তু ও একবারও আমাকে মন খুলে বলেনি, শুধুমাত্র আমাকে ছেলের খুনি হিসেবে দেখেছে। ধানোয়ান তো বুঝতে পারে ছেলের মৃত্যুতে শুধুমাত্র সে নয়, জগদীশ অনেক ব্যথিত। সে নিজেকে ক্ষমা করতে পারছে না। তাই ধানোয়ান্তের অনেক আগেই জগদীশকে বোঝা উচিত ছিল। এদিকে গারুন্দি থানায় এসে তাদের পেন্ডিং ফাইলগুলো চেক করছিল। তখনই গারুন্দির সামনে অরুণের ফাইল করা সেই মিসিং কমপ্লেনটি আসে, যেখানে রাকেশের ফটোটি দেখে গারুন্দির মনে পড়ে গতকাল ওই পাগলটিকে সে দেখেছিল। আবার গতকাল তাকে ছেড়ে দেওয়া সত্ত্বেও আজও সে থানায় এসে বসে আছে। এর মধ্যে ধানোয়ান্ত এসে পড়েছে। গারুন্দি প্রথমেই রাকেশকে অরুণের সেলে নিয়ে যায়, আর অরুণ তার বাবাকে দেখা মাত্রই চিনতে পারে যে এই তো তার বাবা। সাথে গারুন্দি রাকেশকে বলজিন্দার সেলের সামনে নিয়ে যায়। আর এই সেলের সামনে আনা মাত্রই বলজিন্দারকে দেখেই রাকেশ কেমন যেন ভয় পেয়ে যাচ্ছিল। বলজিন্দারও দেখে চিনতে পারে এ তো রাকেশ। বলজিন্দারকে দেখে রাকেশ একসময় উত্তেজিত হয়ে সেলের ভিতর হাত ঢুকিয়ে নিজের কপাল ঠুকতে শুরু করে, যে জন্য রাকেশকে সরিয়ে নেওয়া হয়। এরপর বলজিন্দার পরে ওর নাম তো রাকেশ, অনেক বছর আমাদের বাড়িতে কাজ করেছিল। ওর মানসিক সমস্যার জন্য 2 সপ্তাহ আগে ওকে আমরা মুক্ত করে দিয়েছিলাম। গারুন্দিরা ধারণা করে রাকেশকে হয়তোবা ওই 4 জনের মতোই চেইনবন্দি করে রাখা হয়েছিল। আবার ধানোয়ান্তের ধারণা গতকাল এখানে রাখার কারণে রাকেশ আবারও চীনে এখানে চলে এসেছে। আর যে বাড়িতে এত বছর সে থেকেছে সেই বাড়িতে যাওয়ার সম্ভাবনা তো থেকেই যায়। তাই ওই রাতে আসলে সেখানে কি ঘটেছিল জানার জন্য ধানোয়ানরা রাকেশকে নিয়ে আবার ওই বাড়িতে যায়। আর বাড়ির গেটে যাওয়া মাত্রই রাকেশ একাই সেই গরুর ঘরের দিকে যেতে শুরু করে। আর এরপরই সামনে আসে ওই রাতের মূল রহস্য। যেমনটা আমরা আগে দেখেছিলাম, প্রীত বাড়ির বাইরে জনির সাথে ঝামেলা করছিল।
তখনই ওয়াচম্যান কান্নি এসে পড়ে, আর এরপর জনি পালিয়ে যায়। কিছুক্ষণ পর কান্নি তার কাপড় চোপড় নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিল। আর কান্নি চলে যাওয়া মাত্রই রাকেশ আবার ওই বাড়িতে ফিরে আসে। তবে রাকেশকে গরুর ঘরের দিকে যেতে দেখেই প্রীত নেমে আসে, কারণ প্রীত ভালো করে জানে যে রাকেশকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রাকেশ ওই গরুর ঘরের মধ্যে গিয়ে পূর্বে তাকে যে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল নিজের পায়ের মধ্যে চেনটি পেঁচিয়ে সেখানে বসে আছে। প্রীত রাকেশকে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে তো আমরা ছেড়ে দিয়েছি, তুমি আবার কেন এসেছ, তুমি বাড়িতে চলে যাও। কিন্তু এত বছর একটি জায়গায় আটকে রাখার কারণে রাকেশের মানসিক অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে রাকেশ তার হিতাহিত জ্ঞানবোধি হারিয়ে ফেলেছে। রাকেশ একসময় প্রীতের গলা চেপে ধরে। প্রীত তখনও ছাড়ানোর জন্য ছটফট করে যাচ্ছে। আর এভাবে বেশ কিছুক্ষণ চলার পর রাকেশ কিছু একটা মনে করে প্রীতকে যখনই ছুঁড়ে ফেলে, প্রীতের পেটের মধ্য দিয়ে লোহার ধারালো ওই রডটি ঢুকে যায়, আর সাথে সাথে প্রীতের মৃত্যু হয়। যতক্ষণে প্রীতের ডেড বডিটি বাড়ির মানুষ দেখেছিল তার আগে রাকেশ সেখান থেকে চলে গিয়েছিল, যে জন্য প্রীতের রহস্যটা রহস্যই রয়ে গিয়েছিল। আর আজ অবশেষে সেই রহস্যের উন্মোচন হলো। তবে সবকিছু জানার পর প্রীতের মা বলছিল, ওকে আমরা এখানে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, এত বছর ও আমাদের গোলামি করলো। আমার মেয়েটা সবসময় চাইতো ওকে ছেড়ে দিতে, নিজের ভাইয়ের সাথে অনেক যুদ্ধ করে ওকে মুক্ত করে দিয়েছিল, আর শেষ পর্যন্ত আমার মেয়েটিকে খুন করলি। ধানওয়ান তখন প্রীতের মাকে বোঝায়, আপনার মেয়ের খুনের জন্য ও দায়ী নয়, আপনার মেয়ের খুনের পিছে আপনারা দায়ী, আপনাদের পুরো পরিবার দায়ী। কারণ রাকেশের সাথে যা কিছু হয়েছে এই সব কিছুর পিছনে তাদের বিকৃত মানসিকতা দায়ী। না হলে এই যুগে এসে বাড়ির কাজের লোককে কেউ চেইনবন্দি করে রাখে, তা গোয়ালঘরের মধ্যে। এর ভিতর দিয়ে কেসটির সমাধান হয়ে যায়। সিন চলে যায় রাতে। হঠাৎ জাং গারুনদিকে কল করে জানায় রাত্রির অবস্থা খুবই খারাপ, তাকে হসপিটালে আনা হয়েছে। ডক্টর বলছে খুবই কমপ্লিকেশন, কি হবে কিছু বুঝতে পারছি না। তাই গারুনদি দ্রুত হসপিটালে ছুটে যায়। গারুনদির ভাই জাংও বুঝতে পারছে সে কি ভুল করেছে, আর আসলে সে কোথাও শান্তি পাচ্ছে না, কারণ শান্তি বাইরে খুঁজে পাবে না। শান্তি পেতে হলে নিজের পরিবারকে একত্র করতে হবে। এর মধ্যে একজন নার্স এসে বলে, বাচ্চার বাবা আমার সাথে আসুন। গারুনদি বুঝতে পারছিল না সে কি করবে। তবে তখনই গারুনদির বড় ভাই জাং তাকে থামিয়ে দিয়ে নিজেই চলে যায়, মানে সে মেনে নিয়েছে এই বাচ্চা তারই। অন্যদিকে ধানওয়াত এতদিন পর্যন্ত নিহালের বাইকটা নিজের কাছে রেখে দিল, শেষ পর্যন্ত বাইকটি বিক্রি করে দেয়। আবার জগদীশ এতদিন রিহ্যাব সেন্টারে থেকে যোগাযোগ বন্ধ রাখলেও শেষ পর্যন্ত ধানওয়াতকে কল করে কথা বলে। আবার সিল্কিও গারুনদির কাছে ফিরে আসে। এর ভিতর দিয়ে সিরিজের শেষটা হয়। তো সিরিজটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।